কথায় বলে না 10 দিন চোরের 1 দিন গৃহস্থের, এটা তো একদিন ধরা পড়লো গৃহস্থের কাছে, বাকি 10 দিন যে চুরি করছে সেটার খবর নিতে হবে। এদেরকে ছেড়ে দেওয়া মানে কি জানেন? ঘুষকে প্রশ্রয় দেওয়া। ঘুষ চলতেই থাকবে। কিভাবে থামাবেন? থামাইতে পারবেন না তো, তারা থামাবে, আইন করে থামাইতে হবে। তো আইন কারা করবে? যারা সংসদে যাবে। এই সংসদে যারা গেছে তারা নিজেরাই তো ভাই ঋণ খেলাপি। সংসদে যারা গেছে এর অর্ধেকই ঋণ খেলাপি। আপনাদের সামনে স্পষ্টভাবে বলে যাচ্ছি, কোন ফ্যাসিস্টের দোষরের বক্তব্য শোনার জন্য 12ই মার্চ আমরা জাতীয় সংসদে যাচ্ছি না। আমরা জাতীয় সংসদে যাচ্ছি বাংলাদেশের মানুষ এই ইলেকশনে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে, সেই সংস্কার বাস্তবায়নের জন্য আমরা 12ই মার্চ আমরা জাতীয় সংসদে যাচ্ছি। 2042 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চায় তারেক জিয়া। তারেক জিয়া নাকি 2042 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন, এই ঘোষণা বিএনপি দিচ্ছে। কিন্তু আমি দেখাবো আপনাদের সমীকরণ। তারেক জিয়া থাকতে পারেন যদি এই ধরনের ফেসিবাদী মানসিকতা আসলে পজেস করেন 2042 সাল পর্যন্ত থাকার, তাহলে তিনি থাকতে পারবেন এখন থেকে সর্বোচ্চ 1.5 বছর। এই চুপপুর হাত ধরেই তারেক জিয়া পতন ঘটবে। 2042 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার কথা কারা বলছে? এর ভিত্তি কি? এটা কি কথার কথা না কোনো মেটিকুলাস ডিজাইন? এর তাৎপর্য কি এবং আমাদের করণীয় কি, বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। সংস্কার বাস্তবায়ন না হলে ডেপুটি স্পিকারের পোস্ট নিয়ে বিএনপির কাছে বিক্রি হতে চান না জামাত। আগামী 12 তারিখে সংসদ বসার পরে বোঝা যাবে যে সংস্কারের কতটুকু কার্যক্রম হয়েছে। এর উপরে ভিত্তি করে জামাত সিদ্ধান্ত নিবে ডেপুটি স্পিকারের পদটি তারা গ্রহণ করবে কি করবে না। যারা 18 মাস দেশ পরিচালনা করেছেন, একটি নির্বাচনের ব্যবস্থা করেছে, সেই সরকারটি অবৈধ। যদি আপনারা এটা মেনে না নেন জুলাই সনদকে, সেই সরকার যে কাজগুলো করেছে প্রত্যেকটা কাজ অবৈধ। সেই সরকার যে নির্বাচন করেছে সেই নির্বাচন অবৈধ। সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা বিজয়ী হয়েছেন তারা অবৈধ। এরপরে যারা সরকার গঠন করেছেন তারাও অবৈধ। বাংলার মানুষ জেনে গিয়েছে এরা কতটা পশু আর যন্ত্র জানোয়ারে পরিণত হয়েছে। যদি তুমি থেমে যাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগত। ভিডিও শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী, তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। আসসালামু আলাইকুম। কথা রাখলো তারেক রহমান সাহেব, কথা রাখছে, টাকাটা দিছে, ফ্যামিলি কার্ড। অনেকে খুশি হয়েছে, আবার অনেকে খুশির ঠেলায় না বুঝছেন দোয়া করতেছে শেখ হাসিনাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানও দিতেছে। ভুলে চলে আসতেছে মুখে, বুঝছেন, কিছু করার নাই। আর এটা দোষও ধরতে পারবেন না। দেখেন তিনি সাধারণ একজন মা, তার একদম অতি সাধারণ, খুশির ঠেলায় উনি জানুই একটাই স্লোগান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর সে জানেও না হয়তো শেখ হাসিনা যে চলে গেছে, হয়তো সে জানেও না। আর জানলেও মনে করতেছে দিল্লি থেকে ওনার আবায় ওনার কাছে ফ্যামিলি কার্ড পাঠাইছে, যার জন্য জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতেছে। আর বলবে না কেন? এই কথা কে না বলে? আপনি তাকান তো আমাদের মাননীয় রাষ্ট্রপতির দিকে, উনি বলে না? উনি নিজেই তো বলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবার কি বলে? বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। বলে না? বলে তো। আর উনি কে? একদম দেশের একদম সবচেয়ে উপরের মানুষটা দেশের। হ্যাঁ, উনি এমন একজন মানুষ, ওনাকে না কেউ অ্যারেস্টও করতে পারবে না, আইনও কোনো কাজ করবে না। আইনের ঊর্ধ্বে রাখা হয়তো রাষ্ট্রপতিকে। উনি দেখেন না ফাঁসির আসামি খালাস কইরা দেয়, কি ক্ষমতাটা। উনি দেখেন ওনার কথা বদল করছে, দল চেঞ্জ করছে, অথবা ওই মহিলার মতো ভুলে বইলা ফালাইছে, ভুলে বইলা ফালাইছে বাংলাদেশ জিন্দাবাদ। আচ্ছা, উনি তো বলছে 18 মাস ওনাকে মোটামুটি বন্দি করে রাখছে, চাপ সৃষ্টি করে রাখছে। এখন কি উনি মুক্ত? একটু চিন্তা করে দেখেন তো। কারণ ওনার মুখে তো বাংলাদেশ জিন্দাবাদ বলার কথা না। ওনার অতীতের ভিডিওগুলো দেখেন কিভাবে সমালোচনা করছে তারেক রহমান সাহেবের, বেগম খালেদা জিয়ার, কি বাজেভাবে সমালোচনা করছে এবং গণতন্ত্রকে তছনছ করে দিছে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া। এই কথা বলছে না? ওনার মুখেই তো শুনছেন। তাহলে সাধারণ মানুষকে দোষ দেওয়া যাবে? যাবে না। কিন্তু কথা হইল কি জানেন, ওই যে দোকানে লেখা থাকে না, আজ নগদ কাল বাকি। দেখছেন না, অনেক দোকানের সামনে লেখা থাকে। এখন নির্বাচন আসলে একটা সাইনবোর্ড লিখতে হবে, আজ বাকি, আজ বাকি, কাল নগদ। তার মানে আমাকে এখন বাকিতে ভোট দাও, আমি ভোটের পরে টাকা পরিশোধ করব। এরকম হয়েছে কিন্তু ব্যাপারটা। হ্যাঁ, এটা কিন্তু একটা বিরাট রাস্তা দেখাই দিয়ে গেছে ভাই। বুদ্ধি আছে, বুদ্ধি আছে বিএনপির। চিন্তা করছেন কেমন একটা রাস্তা দেখাই দিয়ে গেছে। ওই যে আগে আমরা শুনতাম 100 টাকায় 500 টাকায় ভোট বিক্রি হইতো না, ওই পথে যায় নাই। তুমি ভোট দাও, আমি পাস করে আসলে ক্যাশ পেমেন্ট পাওয়া যাবে। অলরেডি পেমেন্ট শুরু করে দিছে এই করাইল বস্তিতে। অনেকে ভাই দোয়া করতেছে আবার তারেক রহমান সাহেবকে, 2 হাত তুলে দোয়া করতেছে। এক মাকে তো বলতে শুনলাম এই 2500 টাকা আমার জন্য 2.5 কোটি টাকা।
এটা কিন্তু উনি সত্য বলছেন। যে কোনোদিন অভাবে পড়েন নাই, টাকার অভাবে পড়েন নাই, সে 2,500 টাকার মর্মটা বুঝবেন না। যে অভাবে পড়ছে, যার খিদার জ্বালা আছে, তার কাছে 2,500 টাকা আসলে 2.5 কোটি টাকার মতো। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আবার এইটাও বিশ্বাস করতে হবে, আগামী নির্বাচনে এরকম ফ্যামিলি কার্ড দিতে হবে। অন্য কেউ যদি ক্ষমতায় আসেন, ফ্যামিলি কার্ড না হোক, অন্য কোনো নামে টাকা দিতে হবে। মানে আজ বাকি, মানে আমাকে বাকিতে ভোট দাও, আগামীকাল পরিশোধ করব। আমি পাশ করে আসলেই নগদে পাওয়া যাইবা। এবার হয়তো ওনারা দিছে মা বোনদেরকে, আগামীবার ওনারা দিবে বাবাদেরকে। হ্যাঁ, তার মানে কর্তা কার্ড, মানে ফ্যামিলি যে কর্তা থাকবে, এই কর্তার নামে কর্তা কার্ড দিবে আগামীতে। দেখেন এইভাবে কিন্তু আবার ওনারা পাশ করে যাবে। নির্বাচনটা একদম কঠিন করে দিল তো ভাই। হ্যাঁ, আপনারা আগে থেকে এখন প্ল্যান করে মারাত্মক বুদ্ধি খেলাইছে। এবার যদি ওনারা 4 কোটি মানুষকে এই ফ্যামিলি কার্ড দিয়ে ফেলে ভাই, আরো তো কার্ড আছে। হ্যাঁ, ওই যে কৃষক কার্ড, আবার বেকার ভাতা আছে কিনা জানি না, কিন্তু ভাই আগামীতে যারাই নির্বাচন করবেন, আপনাদেরকে কিন্তু এই টাকার অফার দিতে হবে। টাকার অফার না দিলে কিন্তু ভোট পাবেন না। কারণ একটাই ভাই, দেশ যেমন নেতা তেমন। নেতা ঠিকই দেশের মানুষকে বুঝতে পারছে, দেশের মানুষের মনের কথা বুঝতে পারছে। আমাদের দেশে খেটে খাওয়া মানুষ বেশি তো ভাই। এটা যদি আপনারা বিশ্বাস না করেন, যতগুলো ব্যাংক আছে, এই ব্যাংক থেকে আপনারা খোঁজ খবর নেন। এই ব্যাংকগুলোতে খোঁজ খবর নিয়ে দেখেন কত পার্সেন্ট মানুষের অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, 18 কোটি মানুষের মধ্যে কত পার্সেন্ট মানুষের অ্যাকাউন্ট আছে, খোঁজ খবর নিয়ে দেখেন। দেখবেন দেশের 3 ভাগের 2 ভাগ মানুষেরই কোনো অ্যাকাউন্টই নাই ব্যাংকে। হ্যাঁ ভাই, নাই তো। গরিবের সংখ্যাই তো বেশি ভাই। হ্যাঁ ভাই, গরিবের সংখ্যাই বেশি। আর গরিবেরই খালি টাকা লাগে নাকি? আর কারোর টাকা লাগে না? আরে ভাই, গরিবের তো লাগে মাত্র 2,500 টাকা। আর ধনীদের, যারা শিক্ষিত জ্ঞানী পণ্ডিত, তারা তো ভাই কোটি টাকা ছাড়া কথাই বলে না। শুনেন নাই, কালো কোট পয়রা ঘুষ চাইতেছে 1 কোটি টাকা। হায় হায়, আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে। এই ঘটনা বিশ্বাস করা যায়, মেনে নেওয়া যায়? যায় না। কিন্তু অডিও কল শুনছি ভাই, পুরাটা একবার না 3-4 বার শুনছি। ওইখানে ক্লিয়ার কাট কথা বলতেছে, লবিং করতে হবে, এবং বিএনপির নামও নিছে। বর্তমানে যে আছে তাকে বুঝাইতে হবে, এবং এই দায়িত্বটা সে নিতে চায়। বহুবার কথা বলছে একজন মহিলার সাথে। কেন ভাই 1 কোটি টাকা দিয়া কাকে ছাড়াবে জানেন? প্রথম যে শহীদ হয়েছিল চিটাগাঙে, ওয়াসিম আকরাম। হ্যাঁ ভাই, ছাত্র দলের ওয়াসিম আকরাম বা ছাত্র সমাজের ওয়াসিম আকরাম। বিএনপির অনেকের মুখেই শুনছি এই ওয়াসিম আকরামের কথা, বারবার বলতো। ইদানিং না, ওই 18 মাস 17 মাস 16 মাস আগের কথা। সেই ওয়াসিম আকরামকেই তো বিক্রি করে দিতেছে। তার আসামিকে ছাড়াইবার জন্য 1 কোটি টাকা ঘুষ চাইতেছে। চিন্তা করা যায়? তার চাকরি চলে গেছে। হ্যাঁ, তাকে সরাই দিছে অন্য জায়গায়। উনি একজন প্রসিকিউটর ছিলেন আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের, কিন্তু ওনার পাশে যাকে বসা দেখছি, যে বর্তমানে চিফ প্রসিকিউটর, ওনার পাশে ওনাকে বসা দেখছি। বুঝলাম না, ওনার কি চাকরি চলে গেল নাকি ওনাকে সরাইয়া দেওয়া হলো? আর ওনার লাইসেন্স কাইরা নিতে হবে, তারপরে আনতে হবে আইনের আওতায়। হ্যাঁ ভাই, আইনের লোককেই আইনের আওতায় আনতে হবে। তাহলে দেশে একটা মেসেজ যাবে, আইনের বাইরে কেউ না। এই মেসেজটাই তো যাবে সারা দেশে। কিন্তু ওনাকে যদি এখন ছাইরা দেন, কারণ প্রমাণ তো আছে, আর তদন্ত কইরা যদি দেখা যায় এই অডিও কল তাকে তো সাজা দিতে কোনো অসুবিধা নাই। তাড়াতাড়ি তদন্ত করেন। এখন মনে পড়তেছে জানেন তাজুল ইসলামের কথা। উনি বলছিল পৃথিবীর কোনো শক্তি নাই টাকা দিয়ে আমাকে কিনে। উনি কিন্তু বলছিল কথাটা এই সিনেমার মধ্যে, বুঝছেন? ইমানই জোর না থাকলে ওইভাবে বলতে পারে না। ওনাকে সরাই দিলেন, সরাই দিয়ে আজকে যাকে আনলেন ওনার পাশে ওনাকে বসা দেখলাম। এই ব্যাপারটা নিয়ে কাউকে আলোচনা করতে দেখি না, কেমন যেন চুপচাপ চুপচাপ। আরেকটা ব্যাপারে চুপচাপ, কোনটা জানেন? প্রথম আলো। হ্যাঁ, প্রথম আলোর এক সাংবাদিক, সেও কিন্তু ওই 1 কোটি টাকা, কোন একজন ডাক্তার বা কোন হাসপাতালের মালিক কাকে যেন ব্ল্যাকমেল করতেছে, টাকা চাইতেছে, টাকা দিতে হবে, কালকের মধ্যে 30 দেন, ওষুধ মধ্যে 20 লাখ টাকা দেন, 1 কোটি টাকা দিতে হবে। সেটা আবার রেকর্ড ফেকর্ড নিয়ে দেখলাম ওই যে মতিউর রহমান সাহেবকে, প্রথম আলোর যে মালিক, ওনাকে আবার টেলিফোনে জিজ্ঞাসা করতেছে। ওনারও ভয়েস দেখলাম, উনি বলছে হ্যাঁ আমার নজরে পড়ছে, এটা আমরা তদন্ত করতেছি। একটু আগে দেখলাম ওনাকে চাকরি থেকে সরাই দিছে। এরকম কিছু, এটা কোনো বিচার হলো? আরে অতীতে কত মানুষকে যে ব্ল্যাকমেল করছে সেটা খুঁজা বাইর করেন। কথায় বলে না 10 দিন চোরের 1 দিন গৃহস্থের। এটা তো 1 দিন ধরা পড়লো গৃহস্থের কাছে, বাকি 10 দিন যে চুরি করছে সেটার খবর নিতে হবে। এদেরকে ছেড়ে দেওয়া মানে কি জানেন? ঘুষকে প্রশ্রয় দেওয়া। ঘুষ চলতেই থাকবে। কিভাবে থামাবেন? থামাইতে পারবেন না তো। কারা থামাবে? আইন করে থামাইতে হবে তো। আইন কারা করবে? যারা সংসদে যাবে। এই সংসদে যারা গেছে তারা নিজেরাই তো ভাই ঋণ খেলাপি। সংসদে যারা গেছে এর অর্ধেকই ঋণ খেলাপি। ব্যাংকের টাকা পয়সা মাইরা ধইরা ওই টাকা পয়সা কোনোদিনই দিতেছিল না, দেয়ও না। এখন ক্ষমতায় আসছে, সংসদে যাবে, সংসদ থেকে কামায়া টামায়া হয়তো ওই ঋণ শোধ করবে, অথবা আরো ঋণ নিবে। আরো ঋণ নিয়ে বিদেশে চলে যাবে, 300-500 বাড়ি বানাবে, 5 লক্ষ টাকার জুতা কিনবে, বেল্ট কিনবে 2.5 লক্ষ টাকার। এগুলো আমরা পরে দেখতে পাবো, এখন আর খোঁজ পাবো না। যতদিন সরকার আছে ততদিন খোঁজ পাবো না। যেভাবে 18 মাস ইউনূস সরকার ছিল, তখন কেউ কিছু বলতেছিল না। হ্যাঁ, বলতেছিল আকার ইঙ্গিতে, অমুকে অত 1000 কোটি টাকা মারছে, তমুকে অত 1000 কোটি টাকা মারছে। আসিফ নজরুল, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া থেকে আরম্ভ করে বহু মানুষের নাম শুনছি। কিন্তু কথা হচ্ছে আইন কেন বসা রয়েছে, দুদক কেন বসা রয়েছে, কেন ওদের হাতে হ্যান্ডকাপ লাগাচ্ছে না? কারণ কি? নাকি সবই খালি গুজব আর গুজব? হ্যাঁ ভাই, যতক্ষণ পর্যন্ত হ্যান্ডকাপ না লাগাবে ততক্ষণ পর্যন্ত সত্য প্রমাণ হবে না। নাকি তাদের
ওদের টাকা পয়সা দিয়া ওদেরকে ম্যানেজ করে ফেলাইলো যারা হ্যান্ডকাপ লাগাবে? এমনও তো প্রশ্ন আসতে পারে, তাই না ভাই? সত্যটা তুইলা ধরতে হবে। সত্যি সত্যি যদি তারা অপরাধী হয় আইনের আওতায় অবশ্যই আনতে হবে। উচ্চ আদালতের দিকে, হাইকোর্টের দিকে তাকায় রয়েছি ভাই আরেকটা ব্যাপারে। কোন ব্যাপারে জানেন? ওই যে রিট করছিল গণভোট অবৈধ ঘোষণা করার জন্য, কেন এটাকে অবৈধ ঘোষণা করা হবে না এরকম প্রশ্ন তুলে ধরছিল। ওই রায়ের 4 সপ্তাহ সময় নিছে উচ্চ আদালত। আমি মনে মনে কি চাই জানেন? অবৈধ ঘোষণা কইরা দে, তাইলেই তো খেলা জয়মা যায়। হ্যাঁ ভাই, অবৈধ ঘোষণা করার সঙ্গে সঙ্গে অনেকগুলা মামলা হবে, অনেকগুলা রিট হবে। কারণ কি জানেন? ধরেন আপনার সন্তান হয়েছে, যমজ সন্তান হয়েছে, 2টা সন্তান হয়েছে। এখন আপনি একটাকে বলতেছেন অবৈধ, আরেকটাকে বলতেছেন বৈধ। এটা কিভাবে প্রমাণ করবেন বলেন তো? আমরা একই দিনে তো ভোট দিছি, একটা জাতীয় ভোট, একটা গণভোট। একটাকে বৈধ বলবেন, আরেকটাকে অবৈধ বলবেন। এইভাবে কি আইন চলবে? না, আইনের কাছে যায় দাঁড়ান না, দেখি আইন কি জবাব দেয়। আইন কি জবাব দিতে পারবে যে না ওই যমজ একটা বৈধ আরেকটা অবৈধ? পারবে না ভাই, ফাইসা যাবে ভাই, ফাইসা যাবে। যার জন্য চাচ্ছি আদালত থেকে, উচ্চ আদালত থেকে খালি অবৈধ ঘোষণা করে দেয়, তাহলে তো খেলাটা জমতে পারে। যাই হোক, ভিডিওটা শেষ করার আগে একটা কষ্টের কথা বইলা শেয়ার কইরা ভিডিও থেকে বিদায় নেবো। সেটা কি জানেন? আমাদের আমির সাহেব ডাক্তার শফিকুর রহমান সাহেবের নামে একটা চিঠি গেছে খলিল সাহেবের কাছে। কোন খলিল সাহেব চিনছেন তো? মাননীয় পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবের কাছে চিঠি দিছে। কে চিঠি দিছে? ডাক্তার শফিকুর রহমান সাহেবের যে একজন উপদেষ্টা আছে, পররাষ্ট্র নীতিমালা নিয়ে যে উপদেশ দেয় উনাকে, সেই ব্যক্তি একটা চিঠি দিছে আমাদের খলিল সাহেবের কাছে চাকরির আবেদন। ধরে নিতে পারেন চাকরির আবেদন। মানে ডাক্তার শফিকুর রহমান স্যার চাচ্ছেন যে খলিল সাহেবের সাথে আমাদের একটা মানে জামাতের এই লোকটাকে রাখা হোক। অর্থাৎ ডাক্তার শফিকুর রহমান স্যারের যে উপদেষ্টা আছে পররাষ্ট্র নীতিমালা নিয়ে যে উপদেশ দেয়, তাকে যেন খলিল সাহেবের পাশে রাখে। এটা কেমন কথা হয়ে গেল না? যাই হোক, রাগ করার কিছু নাই, কারণ ডাক্তার শফিকুর রহমান স্যার বলছে এটা নিয়ে ভুল বুঝাবুঝির কোনো কারণ নাই। এই চিঠি আরো 2 সপ্তাহ আগের, এটা অন্য একটা ব্যাপারে লেখা হয়েছিল, কিন্তু চিঠির সাথে কিছু কথা জুড়ে দেওয়া হয়েছে যেটা উনি জানতো না। ব্যাপারটা হয়ে গেল কিন্তু আবার ওই ফেক কাহিনীর মতো, ওই যে হ্যাক হয়েছে হ্যাক, ওই কাহিনীর মতো হয়ে গেল। কিন্তু স্যার, এই কথাটাকে আপনি কিভাবে বিশ্বাস করাবেন যে আপনি জানতেন না? আপনার অগোচরে কিছু শব্দ বসায় ওই চিঠি পাঠানো হয়েছে। এটা কি বিশ্বাসযোগ্য কথা? না স্যার, এটা বিশ্বাসযোগ্য কথা না। যেমন দেশ তেমন নেতা, এইভাবে কি চলবে? না, এইভাবে চলতে দেওয়া যাবে না। সবাইকে না সত্যের পথে আসতে হবে, এত ভুল করা যাবে না। বিরোধী দল মানে বিরোধী দল, একদম শক্ত বিরোধী দলের মতো কাজ করেন। আরে এটাই তো বড় ভাগ্য যে এত বড় বিরোধী দল হইতে পারছেন। আপনারা তো 2টা 3টা আসন নিয়ে শুরু করছিলেন, অনেক লম্বা পথ পার হইয়া আজকে এত বড় বিরোধী দল হইতে পারছেন। সেটাকে সঠিক কাজে লাগান, মানুষের মন জয় করে নেন। এইসব উল্টা পাল্টা চিঠি দিয়া মানুষের মন ভাঙেন না। এই চিঠি দেখার সঙ্গে সঙ্গে তো ভাই সত্যি সত্যি লজ্জা লাগতেছিল যে আজকে আমি কেমনে কথা বলুম, কিভাবে মুখ দেখামু, উনি এই চিঠিটা কিভাবে দেয়। এতটা আপোষ নীতি নিয়ে তো ভাই রাজনীতি করা যায় না। হ্যাঁ ভাই, বিরোধী দলের একমাত্র কাজ ওই যে যমজ 2 ভাইয়ের এক ভাইকে অবৈধ ঘোষণা করছে, আরেক ভাইকে বৈধ বলতেছে। এইটা নিয়ে লড়াই করেন, যমজ ভাইয়ের অধিকার নিয়ে লড়াই করেন। এক যমজ ভাইরে কোলে নিবেন, আরেকটারে রাস্তায় ফেলাই দিবেন, এটা কি হয়? এটা হইতে পারে না। রাজনীতি ওই দিকে নিয়ে যান। 2042 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চায় তারেক জিয়া। তারেক জিয়া নাকি 2042 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন, এই ঘোষণা বিএনপি দিচ্ছে। কিন্তু আমি দেখাবো আপনাদের সমীকরণ। তারেক জিয়া থাকতে পারেন যদি এই ধরনের ফেসিবাদী মানসিকতা আসলেই পজেস করেন 2042 সাল পর্যন্ত থাকার, তাহলে তিনি থাকতে পারবেন এখন থেকে সর্বোচ্চ 1.5 বছর। এই চুপুর হাত ধরেই তারেক জিয়ার পতন ঘটবে। 2042 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার কথা কারা বলছে? এর ভিত্তি কি? এটা কি কথার কথা না কোনো মেটিকুলাস ডিজাইন? এর তাৎপর্য কি এবং আমাদের করণীয় কি, এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবো। দর্শক, 2042 সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন, জয়নুল আবেদিন ফারুক। এই কথা যিনি বলেছেন জয়নুল আবেদিন ফারুক, তিনি কিন্তু তারেক রহমানের বস। এর মানে তার পদ হচ্ছে তারেক রহমানের উপদেষ্টা। মানে তারেক রহমানকে জয়নুল আবেদিন ফারুকের উপদেশ দিচ্ছেন যে 2042 সাল পর্যন্ত আপনাকে ক্ষমতায় থাকতে হবে। দেখেন, হাসিনার যে কথা বা গতি প্রকৃতি আর তারেক রহমান বিএনপির কথা গতি প্রকৃতি পুরোপুরি মিলে যাচ্ছে, কোনো পার্থক্য নেই। আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে বিএনপি ফ্যাসিস্ট হয়ে ওঠার চিন্তা করছে। টেনশনের কিছু নাই। আমি যখন সমীকরণ দেখাবো তাতে আপনি অবাক হবেন যে হ্যাঁ, আসলেই তারেক রহমান বিএনপি, পুরো বিএনপির প্ল্যান এরকমই 2042 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার। ভয় কিছু নাই, কারণ বিএনপি কখনো এগুলো পারে না। বিএনপি আকাম করতে গেলেই ধরা পড়ে। অতএব বিএনপি ইজ নট আওয়ামী লীগ যে তারা বারবার ভোট কারচুপির ক্ষমতায় থাকবে না। বিএনপির পতন এবং ধ্বংস অনিবার্য। যদি এই পথে থাকে তাহলে তাদের পতন হবে গণঅভ্যুত্থানে, আর গণঅভ্যুত্থানে পতন হলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো। তবে যেহেতু পরিকল্পনা সব আওয়ামী লীগকে কপি করছে, আওয়ামী লীগের মতো পরিণতি হওয়ার সম্ভাবনাই বেশি। স্বাভাবিক পতন, স্বাভাবিক বিদায় বিএনপি হবে না, জনগণের হাতে পতন হবে। 2042 সাল পর্যন্ত, তার আগে বলি, যেমন হাসিনা 2008 সালে বিভিন্ন প্ল্যান ভীষণ অমুক তমুক, যে আমরা ক্ষমতায় আসলে 2008 সালের নির্বাচনী প্রতিশ্রুতি থাকা দরকার ফর 5 ইয়ার্স, মানে 2014 পর্যন্ত। কিন্তু হাসিনা ম্যানিফেস্টো দিত 2021 সালে কি করবো, এটা মিশন 2021 মনে আছে? এটা তো হওয়ার কথা ছিল না। তার মানে ওর মধ্যেই লুকাইতে ছিল, এটা ভারতের প্ল্যান। ভারত বলেছে তোমার 21 সাল পর্যন্ত থাকতে হবে প্রাথমিকভাবে, তুমি ওই অনুযায়ী সাজাও, আমরা রাখবো যেভাবে পারি, সেভাবে রেখেছে। তো তারেক রহমানের নির্বাচনী প্রচারণা অলরেডি আপনারা খেয়াল করেন নাই, 2035, 2036, 2037 পর্যন্ত গেছে। ভিশন 2037 এটা কিন্তু ছিল। তো এটি হচ্ছে
মিল, যে ভারত আওয়ামী লীগকে 2021 সালের থিওরি দিয়েছিল, সেই অনুযায়ী তা আমল করেছিল, ফল পেয়েছিল। আর বিএনপি ভেবেছে যে তারাও এবার ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী 2035-37-এর ম্যানিফেস্টো দিয়েছে, 2035 সালের মধ্যে এইটা স্বয়ংসম্পূর্ণ হবে, এরকম কথাবার্তা বলেছে। বেশ কিছু পয়েন্ট আছে বিএনপির ম্যানিফেস্টোতে এবং তারেক রহমানের নির্বাচন এই প্রচারণা চলাকালীন তার ভাষণে। তার মানে দুই জায়গার গোড়া কিন্তু এক, ভারত। অতএব এটা কিন্তু অশনি সংকেত, আসলেই তারা ফেসিস্ট করতে চায়, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে এই 2042 সাল, 42 সাল কেন বলছেন? যেমন এখন থেকে যদি 3 টার্ম ধরা হয়, 2026 থেকে 15 বছর তো 42 হয় না, 41 হয়। 42 কেন বলেছেন? মানে এটাও মেটিকুলাস ডিজাইন। 2026 এর পরে 2031, তারপর হওয়ার কথা 2037, 31 আর 5 37। কিন্তু জয়নুল আবেদিন ফারুক বলেছেন 2031, তারপর 2037। এর মানে 2031 সালে নির্বাচনটা টাইমলি করবে, 2037 এর নির্বাচনে একটু ঝামেলা হবে, এই কারণে একটু লেট করে 2-1 মাস এদিক ওদিক হবে, সেখানে 36 এর জায়গায় 37 সালে ঢুকে যাবে। এগুলো সব ভারতের সুদূর প্রসারী পরিকল্পনার অংশ। আওয়ামী লীগকে যেরকম 8 সালে প্ল্যান করে 21 সাল পর্যন্ত ক্ষমতা রেখেছিল, এখন ওই 42 সাল পর্যন্ত পরিকল্পনা হয়ে গেছে। এবং এর পরে নির্বাচন একটু ঝামেলা হবে, লেট হবে, এই জন্য সেটা কয়েক মাস পিছিয়ে দিয়েছে অলরেডি। 36 সালে 37 সালে নিয়ে গেছে, এই জন্য 41 সালের পরিবর্তে 42 সাল হয়ে গেছে। বুঝছেন এটা কতটা অশনি সংকেত? এরপরে ঠিক আছে, তারেক রহমান ভালো মানুষ, দুধের ধোয়া, মহাপুরুষ, আলেকজান্ডার দ্য গ্রেট, মানলাম। আসলেন, দেখলেন, জয় করলেন। এখন এটা তো বলা যায় তারেক রহমান যতদিন বেঁচে থাকবেন ততদিন প্রধানমন্ত্রী, কথাটা তো এভাবে হতে পারতো। কিন্তু সুনির্দিষ্টভাবে 42 সাল পর্যন্ত কেন বলবো? এটা ওই ভারত এটা নিয়ে অনেক থিসিস করে এটা সাজিয়েছে যে 42 সাল পর্যন্ত নতুন অভিনব পদ্ধতিতে তোমাদেরকে ক্ষমতা রাখা সম্ভব, তারপরে আর সম্ভব না। যেমন হাসিনাকে 3 টার্ম রেখেছে, 3 টার্মের পরে কিন্তু আর রাখা যায়নি, পারেনি। এখন কোন একটা ফেসিস্ট রেজিমকে 3 টার্ম পর্যন্ত, মানে গণতন্ত্রের আড়ালে ফেসিস্ট রেজিমকে 3 টার্ম পর্যন্ত ধান্দাবাজি করে রাখা যায়, 3 টার্মের পরে অনিবার্যভাবে তার পতন হয়। তো ওই থিওরিতে এগোচ্ছে বিএনপি, যে আমরা ধান্দাবাজি করে 3 টার্ম থাকতে পারবো, কিন্তু 3 টার্মের পর থাকতে পারবো না। কেন? তারেক রহমান যদি এতই ভালো হয় যে 42 সাল পর্যন্ত, তাহলে 47 সাল পর্যন্ত কেন না, বা 53 সাল পর্যন্ত কেন না? অথবা এটা বলতেন যে 2071 সাল পর্যন্ত, বাংলাদেশের স্বাধীনতার 100 বছর, এটাও তো হতে পারে না, তাও না। তাহলে কেন? রহস্যটা কি? রহস্য যে ওই যে 3 টার্মের পর আর ধান্দাবাজি করে থাকা যায় না। তো এই যে কথা জয়নুল আবেদিন ফারুকের, এটা কোনো কথার কথা নয়। এটা আওয়ামী লীগকে যেরকম পরিকল্পনা করে হাসিনা রেখেছিল, এবং আওয়ামী লীগ যেরকম 2008 সালেই পরিকল্পনা করেছিল যে ভারত তাদেরকে এবার ক্ষমতায় বসিয়ে এইভাবে ধীরে ধীরে এক্সটেন্ড করে 2021 সাল পর্যন্ত নিয়ে যাবে, কমপক্ষে 21 সালে এসে আবার পরিকল্পনা করেছে, এক্সটেন্ড করেছে। এখন আপাতত দেখেছে যে না, বর্তমানে যে বিরোধী দল আওয়ামী লীগের যে ভঙ্গুর অবস্থা, তাতে সব মিলিয়ে নানান কায়দায় ফেসিবাদ কায়েম করে 2042 সাল পর্যন্ত থাকা যাবে, এরকম একটা চিন্তা করছে। তো দর্শক, বাস্তবে হচ্ছে 1.5 বছর এই জয়নুল আবেদিন ফারুক এদেরকে, বা এই ধরনের ফেসিবাদী চিন্তা যাদের মধ্যে আছে, এদেরকে এখনই মায়ের দিতে হবে, পিটানি দিতে হবে, ধোলাই দিতে হবে, এবং এদেরকে সাইজ করতে হবে, ফেসিবাদকে অঙ্কুরে বিনষ্ট করতে হবে। এই জন্য ঈদের পরে বিভিন্ন বিষয়ে জামাত এনসিপিকে অ্যাকশন নিতে হবে। বিশেষ করে জুলাই সনদ যদি হরতাল অবরোধী হোক, যেভাবে হোক না কেন বাস্তবায়ন করানো যায়, তাহলে কেউ চাইলেই ফেসিস্টে উঠতে পারবে না। আর এটা ভেরি সিম্পল, তারেক রহমানের বিরুদ্ধে যদি কলা গাছ দাঁড়ায়, তারপর আগামী 5 বছর পর হতে পারবে না। বাংলাদেশের মানুষ 5 বছরের বেশি কাউকে দেখতে পারে না। এর মানে কারচুপি করে ক্ষমতা আসারই চিন্তা তাদের আছে। আর বিএনপির রক্তে ভোট কারচুপি, এটা তো জানেন। তো বিএনপি অঘটন ঘটাতে চায়। ঈদের পরেই তাদের যে এই ফেসিবাদী বীজ, এই বীজকে উপড়ে ফেলতে হবে, গণতান্ত্রিক বানাতে হবে, যেটা জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়নের মাধ্যমেই করা সম্ভব বলে আমরা মনে করি। আমার প্রেডিকশন এই 2042 সালের পরিবর্তে 1.5 বছরের মধ্যে ব্যর্থ হবে। তবে এই 42 সালে চিন্তা না করে যদি স্বাভাবিক চিন্তা করে, তাহলে 5 বছর মেয়াদ পূর্ণ করতে পারবে। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। দর্শকবৃন্দ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।